হতাশ হয়ে এক দেউলিয়া ব্যবসায়ী নিজেরই কোম্পানি থেকে বিশ্বাসঘাতকতা এবং বহিষ্কারের পর কোনো দিশা ছাড়াই বাইরে বেরিয়ে এলো। সদমার অবস্থায় সে টলমল করছিল এবং দ্রুত এক রাস্তার ছেলের সাথে ধাক্কা খেল। কিন্তু ছেলেটি নিজের নজর সরাল না। চাচা, আমি জানি যে আপনার কোম্পানিকে কিভাবে বাঁচানো যেতে পারে। এটি শুনে সে স্তব্ধ হয়ে গেল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই রকম আরও রোমাঞ্চকর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে আপনি দেখা জারি রাখতে পারেন। আদিত্য বর্মার কানে বিনিয়োগকারীদের কঠোর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এইসব সত্যি হচ্ছে। তার কঠোর পরিশ্রম, তার সাম্রাজ্য, তার পরিচয় সবকিছু তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে কোম্পানির বিশাল কনফারেন্স রুমে দাঁড়িয়েছিল, যেখানে একসময় তার সিদ্ধান্ত পাথরের দাগের মতো অটল থাকত। কিন্তু আজ তাকে এক অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তুমি আমাদের বরবাদীর কিনারা এনে দাঁড় করিয়েছ আদিত্য। এক বিনিয়োগকারীর কণ্ঠস্বর ছিল শক্ত এবং চূড়ান্ত। আদিত্য সেই মুখগুলোর দিকে তাকালো, যারা একসময় তার খুব কাছের ছিল, কিন্তু আজ তাদের চোখে ছিল কেবল অবিশ্বাস। তার আঙুলগুলো মুঠোর মধ্যে শক্ত হয়ে আসছিল। এটা ধোঁকা, সে ধীর স্বরে বলল, যেন নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল, কিন্তু তার আওয়াজে সেই আত্মবিশ্বাস ছিল না যা আগে থাকত। ধোঁকা! নিখিল রায় মুচকি হেসে পুনরাবৃত্তি করল। সে টেবিলের অন্যদিকে দাঁড়িয়েছিল, একেবারে শান্ত, আত্মবিশ্বাসে ভরপুর। আদিত্য এই মুখটিকে বছরের পর বছর ভরসার সাথে দেখেছিল, কিন্তু আজ তাতে এক অন্যরকম ছলনা ছিল। তুমি যা চাও ভাবতে পারো, কিন্তু নথিপত্র মিথ্যে বলে না। নিখিল একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। আদিত্য সন্দেহভরা নজরে ফাইলটি খুলল। তার হাত কাঁপতে লাগল। কাগজগুলোতে সেই সব কিছু ছিল যা তাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিথ্যে অ্যাকাউন্টস, ভুল বিনিয়োগের বিবরণ, লোকসানের সওদা, প্রতিটি জিনিস তাকে দোষী প্রমাণ করছিল। এটা এটা কিভাবে হতে পারে? তোমার সিদ্ধান্তগুলোই আমাদের এই পরিস্থিতিতে এনেছে, অন্য এক বিনিয়োগকারী ঠান্ডা গলায় বলল। কোম্পানি তোমার সাথে আর এগিয়ে যেতে পারবে না, নিখিল দৃঢ় স্বরে বলল। এখন এটা শেষ হয়ে গিয়েছে। আদিত্যের কান অবশ হয়ে গেল। তার জীবনের সবথেকে বড় স্বপ্ন, যা সে রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিল, তা তার হাত থেকে ফসকে যাচ্ছিল। তুমি তুমি এই সব পরিকল্পনা করেছিলে, তাই না? নিখিল হালকা মুচকি হাসি দিল। সে চুপ ছিল, কিন্তু তার চোখ সবকিছু বলে দিচ্ছিল। আদিত্যের মস্তিষ্ক শূন্য হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে একবার চারদিকে তাকালো। সব জায়গায় সেই মুখগুলো ছিল যারা একসময় তার জয় জয়কার করত, কিন্তু আজ তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সে এক ঝটকায় ফাইলটি টেবিলের ওপর ছুঁড়ে ফেলল এবং দরজার দিকে এগিয়ে গেল। বাইরে বেরোতেই তার চালচলন টলমল করে উঠল। সে সিঁড়ি দিয়ে নামার সময় অজান্তে কোনো কিছুর সাথে ধাক্কা খেল। একটা ঝটকা লাগল, এবং যখন সে নিচে দেখল, তখন এক রোগা পাতলা ছেলে তার সামনে দাঁড়িয়েছিল। ছেলেটির জামা কাপড় নোংরা ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত চমক। ছেলেটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে আদিত্যের চোখের দিকে তাকালো, বিনা দ্বিধায়, বিনা ভয়ে। চাচা, আমি জানি যে আপনার কোম্পানিকে কিভাবে বাঁচানো যেতে পারে। আদিত্যের শ্বাস থমকে গেল। কি? আমি জানি যে আপনার কোম্পানিকে কিভাবে বাঁচানো যেতে পারে, ছেলেটি আবার পুনরাবৃত্তি করল। আদিত্যের মস্তিষ্ক অবশ হয়ে গেল। একটি বাচ্চা, যে তার সম্পর্কে কিছুই জানে না, সে কিভাবে এই দাবি করতে পারে? তুমি তুমি কে? সে ইতস্তত করে জিজ্ঞেস করল। ছেলেটি হালকা মুচকি হাসল। এটা মানে রাখে না যে আমি কে। প্রশ্ন হলো, আপনি কি আমাকে শোনার জন্য তৈরি আছেন? আদিত্য কিছুই বুঝতে পারছিল না। তুমি এই সব কিভাবে জানলে? ছেলেটি নিজের পকেট থেকে একটি দুমড়ানো মোচড়ানো কাগজ বের করল এবং তার দিকে বাড়িয়ে দিল। আদিত্য সন্দেহের সাথে সেটি খুলল, এবং যেমনই তার নজর পড়ল, তার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। এটি একটি ইমেলের প্রিন্ট আউট ছিল, একটি গোপন লেনদেনের প্রমাণ, আর তাতে নিখিল রায়ের নাম ছিল। আদিত্যের হাত কাঁপতে লাগল। এটা এটা কোথায় পেলে তুমি? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। ছেলেটি মুচকি হেসে বলল, সেটা লম্বা গল্প, কিন্তু যদি আপনি সত্যি নিজের কোম্পানি বাঁচাতে চান, তবে আমাকে শুনতে হবে। আদিত্যের ভেতরে এক নতুন তুফান উঠছিল। ঠিক আছে, সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা শুনব। ছেলেটি হাসল। তাহলে চলুন চাচা, সে বলল। খেলা এখন শুরু হয়েছে, আর তার কোনো কিছুরই তাড়াহুড়ো ছিল না। আদিত্য নিজের ঘড়ির দিকে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, তোমার কাছে 5 মিনিট আছে, বলো তুমি কি জানো। কবির আরও এক লোকমা মুখে দিয়ে মাথা নাড়ল। সে ধীরে ধীরে চিবোতে লাগল, যেন সে আদিত্যকে আরও কিছুক্ষণ অপেক্ষা করাতে চায়। তারপর সে নিজের হাতা দিয়ে মুখ মুছে বলল, চাচা, আমি প্রতি রাতে আপনার অফিসের বাইরে ঘুমোই। অনেক কিছু দেখেছি আমি। আদিত্যের চোখ শুরু হয়ে গেল। কি দেখেছ?
কবির এক পলক ভাবল, তারপর তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, নিখিল রায়। সে প্রায়ই এক লোকের সাথে দেখা করত। এক অচেনা লোক ছিল, কালো জ্যাকেট পরত, সবসময় মাথা নিচু করে হাঁটত। সে কখনোই সরাসরি গার্ডদের সামনে আসত না, কিন্তু আমি সেখানে ছিলাম, লুকিয়ে সবকিছু দেখার জন্য। প্রতিবার সেই লোকটি নিখিলকে একটি খাম দিত। আদিত্য একটু আরও সামনের দিকে ঝুঁকে গেল। তার হাত অজান্তে টেবিলের কিনারা শক্ত করে চেপে ধরল। কে ছিল সেই লোক? কবির মাথা নাড়ল। নাম জানি না চাচা, কিন্তু একটা জিনিস নিশ্চিত, তারা দুজনে কিছু গড়বড় করছিল। অনেকবার আমি শুনেছি তারা টাকার ব্যাপারে কথা বলছিল। নিখিল সবসময় বলতো যে এই ট্রানজ্যাকশন কেউ ট্র্যাক করতে পারবে না। সে কাউকে টাকা দেবার আগে দুবার ভাবত, কিন্তু সেই লোকটিকে বিনা দ্বিধায় টাকা ধরাত। আদিত্যের শ্বাস দ্রুত হয়ে গেল। তার মাথায় হঠাৎ অনেকগুলো কথা ঘুরতে লাগল। যদি নিখিলকে সত্যি কালো টাকার লেনদেন করতে হতো, তবে তার এমন একজনের দরকার ছিল যে ট্রানজ্যাকশন লুকাতে পারে। আর আদিত্য খুব ভালো করে জানত যে নিখিল একা এত বড় খেলা খেলতে পারত না। তার পেছনে অন্য কেউ ছিল। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সে ধীরে জিজ্ঞেস করল, কিন্তু তার শব্দের মধ্যে ঘাবড়ানি ছিল। কবির কাজ ঝাঁকাল। আমার কাছে নেই, কিন্তু আমি জানি কে সাহায্য করতে পারে। আদিত্য তাকে খুঁটিয়ে দেখল। কে? কবির হালকা হাসল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে জানত যে সে যে নাম নিতে চলেছে তা আদিত্যকে বিচলিত করে দেবে। অপর্ণা শর্মা। আদিত্যের মুখ থেকে যেন সমস্ত রং উড়ে গেল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। অপর্ণা শর্মা, সেই নাম তাকে সরাসরি তার অতীতে টেনে নিয়ে গেল। অপর্ণা একসময় তার সবথেকে যোগ্য কর্মচারী থাকত, তেজস্বী, সৎ এবং সেরা অ্যাকাউন্টেন্ট। তার ভেতরে সেই যোগ্যতা ছিল যা যে কোনো অনিয়ম ধরে ফেলতে পারত, আর এই জিনিসটি আদিত্য সবথেকে বেশি পছন্দ করত। কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে কোনো দ্বিধা ছাড়াই অপর্ণাকে বের করে দিয়েছিল। তখন তার মনে হয়েছিল যে সে প্রয়োজনের তুলনায় বেশি প্রশ্ন জিজ্ঞেস করছিল। সে প্রতিটি জিনিসের গভীরে যেত, এবং অনেকবার সে নিখিল দ্বারা করা কিছু ফাইন্যান্সিয়াল অনিয়মের ওপর প্রশ্ন তুলেছিল। আদিত্য তখন তাকে নজর আন্দাজ করে দিয়েছিল। তার মনে হয়েছিল যে অপর্ণার শুধুমাত্র একজন ওভার অ্যানালিটিক্যাল এমপ্লয়ি ছিল, যে প্রয়োজনের তুলনায় বেশি ভাবত। কিন্তু এখন যখন সে সবকিছু পেছনে ফিরে দেখছিল, তখন তার উপলব্ধি হচ্ছিল যে হয়তো সে একটি অনেক বড় ভুল করেছিল। তুমি কিভাবে জানলে যে অপর্ণা আমাকে সাহায্য করতে পারে? সে ছেলেটিকে জিজ্ঞেস করল। কবির ধীরে হেসে বলল, কারণ সে নিজে আমাকে বলেছিল। আদিত্য চমকে গেল। তুমি তার সাথে দেখা করেছ? হ্যাঁ, কয়েক সপ্তাহ আগে। কবির মাথা নাড়ল। আমি তাকে সেই লোকটির ব্যাপারে বলেছিলাম যার সাথে নিখিল দেখা করত। তখন সে আমাকে বলেছিল যে যদি কখনো সঠিক সময় আসে, তবে আমি যেন আপনাকে তার নাম বলি। আদিত্যের মস্তিষ্ক দ্রুত চলতে লাগল। তোমার কি মনে হয় সে আমার সাথে কথা বলবে? কবির হালকা মুচকি হাসি দিল। চাচা, সে আপনার কোম্পানির জন্য কাজ করত, তাই না? যদি সে সত্যিই ততটা সৎ হয়ে থাকে যতটা আপনি বললেন, তবে সে সত্যের জন্য লড়বে। কিন্তু প্রশ্ন হল, আপনার কি তার কাছে যাওয়ার সাহস আছে? আদিত্য চুপ হয়ে গেল। সে জানত যে কবির ঠিকই বলছে। অপর্ণার কাছে নিখিলের বিরুদ্ধে প্রমাণ থাকতে পারত। সে জানতে পারত যে নিখিল তার বিরুদ্ধে কী চাল চেলেছিল। কিন্তু সে কি তাকে ক্ষমা করবে? সে বছরখানেক আগে একবারও না ভেবে তাকে বাইরে বের করে দিয়েছিল। এখন যখন সে নিজে বরবাদির কিনারায় দাঁড়িয়ে আছে, তখন গিয়ে তার কথা মনে পড়েছে। অপর্ণা কি তাকে দ্বিতীয় সুযোগ দেবে? আদিত্যের কাছে বেশি বিকল্প ছিল না। যদি তাকে নিখিলকে মুখোশীন করতে হয়, তবে তাকে অপর্ণার সাথে দেখা করতেই হবে। সেজন্য তাকে নিজের অহংকার সরিয়ে রাখতে হোক বা নিজের পুরনো সিদ্ধান্তের মুখোমুখি হতে হোক। সে ধীরে গভীর শ্বাস নিল এবং কবিরের দিকে তাকাল। ঠিক আছে, সে বলল। তার কণ্ঠে এখন একটি নতুন সংকল্প ছিল। আমাকে বলো যে আমি অপর্ণার সাথে কোথায় দেখা করতে পারি। কবির হাসল। এটাই তো আসল মজা চাচা, সে বলল। অপর্ণা আপনাকে নিজেই খুঁজছে। আদিত্যের হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। কি? সে ধীরে জিজ্ঞেস করল। কবির মাথা নাড়ল। তার হাসি এখন আরও রহস্যময় হয়ে উঠেছিল। আমাদের বেশি দেরি করা উচিত নয় চাচা, কবির বলল। আদিত্যের মনে প্রশ্নের এক তুফান উঠছিল। অপর্ণা তাকে খুঁজছে কেন? সে কি আগে থেকেই জানত যে নিখিল তার সাথে ধোঁকা দিয়েছে? এর উত্তর কেবল একজনই দিতে পারত, অপর্ণা শর্মা। আর আদিত্য এখন তার সাথে দেখা করার জন্য প্রস্তুত ছিল। দরজা খুলতেই অপর্ণা শর্মার চোখ আদিত্য বর্মার সাথে ধাক্কা খেল। তার চোখে বছরের পর বছরের বিরক্তি জ্বলছিল, যেন তার চোখ দিয়েই সে আদিত্যকে ছিঁড়ে ফেলবে। আদিত্য তার এই রাগ অনুভব করল, কিন্তু সে এখানে ভুলগুলো শুধরাতে আর উত্তর পেতে এসেছিল, তর্ক করতে নয়। অপর্ণা টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন। তার আঙুলগুলো টেবিলের কিনারায় শক্ত হয়ে চেপে গিয়েছিল। তার মুখে কঠোরতা ছিল এবং তার শ্বাস দ্রুত হচ্ছিল। আদিত্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল। সে জানত যে এই সাক্ষাৎ সহজ হতে চলেছে না। তোমার সাহস কি করে হলো এখানে আসার, আদিত্য? অপর্ণার কণ্ঠস্বর ঠান্ডা ছিল, কিন্তু তাতে এতটাই তিক্ততা ছিল যে আদিত্য হালকা করে মাথা পিছিয়ে নিল। আমার তোমার সাহায্য চাই অপর্ণা, আদিত্য বলল। তার কণ্ঠস্বর সংযত ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ইতস্তত বোধ ছিল। অপর্ণা হাসিতে একটি ঝটকা দিলেন, কিন্তু এই হাসি বিদ্রুপে ভরা ছিল। সাহায্য?
তিনি শব্দটি পুনরাবৃত্তি করলেন, যেন তিনি এর মানে বুঝতে পারেননি। তারপর তার মুখ কঠোর হয়ে গেল। তোমার মনে হয় এত বছর পর আমি তোমাকে সাহায্য করব, যখন তুমি একবারও না ভেবে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলে? আদিত্য কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু তারপর সে বুঝতে পারল যে কোনো সাফাই এই মুহূর্তে বৃথা হবে। অপর্ণা গভীর নজরে তাকে দেখলেন, তারপর হাত আড়াআড়িভাবে বাঁধলেন। আমার তোমাকে এখনই এখান থেকে বাইরে বের করে দেওয়া উচিত, তিনি বললেন। কিন্তু তারপর এক মুহূর্তের স্তব্ধতার পর ধীরে বললেন, কিন্তু আমি শুনছি। কবির, যে এতক্ষণ চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিল, হালকা হাসি দিয়ে একটি চেয়ার টেনে বসে পড়ল। কথাগুলো বেশ রোমাঞ্চকর হচ্ছে, সে ফিসফিস করে বলল। আদিত্য অপর্ণাকে পুরো গল্প বলে দিল, কিভাবে নিখিল তাকে ধোঁকা দিল, কিভাবে জাল নথিপত্র তৈরি করল, কিভাবে অজ্ঞাত লোকের সাথে তার সম্পর্ক ছিল এবং কিভাবে এখন তাকে নিখিলকে মুখোশহীন করতে হবে। অপর্ণা মাঝখানে একটি শব্দও বললেন না। যখন আদিত্য শেষ করল, তখন তিনি নিজের কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালেন, যেখানে কিছু পুরনো রেকর্ড খোলা ছিল। তার মুখে দুশ্চিন্তার রেখা ছিল, যেন তিনি আদিত্যের কথাগুলো খতিয়ে দেখছেন। তারপর তিনি ধীরে মাথা নাড়লেন। তোমার সন্দেহ সঠিক, তিনি অবশেষে বললেন। নিখিল শুরু থেকেই কিছু গড়বড় করছিল। আমি অনেক আগে কিছু সন্দেহজনক লেনদেন দেখেছিলাম, কিন্তু যখন আমি প্রশ্ন তুললাম তখন আমাকে বের করে দেওয়া হলো। তোমার মনে হতো যে আমি অনেক বেশি ভাবি। আদিত্য নজর নিচু করল। অপর্ণা কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করলেন। আমার কাছে এখনও কিছু পুরনো রেকর্ড আছে, হয়তো আমি এমন কিছু ডেটা পর্যন্ত পৌঁছতে পারি যা নিখিল লুকোনোর চেষ্টা করেছে। কিন্তু যদি আমাদের তাকে মুখোশহীন করতে হয়, তবে আমাদের নিরেট প্রমাণ চাই। কবির, যে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, হঠাৎ আঙুল ফোটানো শব্দ করে বলল, আমি সেই প্রমাণ পেতে পারি। আদিত্য এবং অপর্ণা দুজনেই চমকে তার দিকে তাকাল। তুমি কি বলছো? আদিত্য সন্দেহ ভরা স্বরে জিজ্ঞেস করল। কবির টেবিলের উপর ঝুঁকে পড়ে বলল, যদি প্রমাণ নিখিলের কাছে থাকে, তবে আমাদের কেবল সেগুলো বের করে আনতে হবে, আর আমি তার অফিসে ঢুকতে পারি। একদমই না, আদিত্য এবং অপর্ণা একসাথে বলল। তোমার বয়স কত কবির? অপর্ণা রাগের সাথে জিজ্ঞেস করলেন। এই কাজের জন্য একদম সঠিক, কবির হেসে জবাব দিল। আদিত্য কপালে হাত রাখল। এটা পাগলামি, তুমি সেখানে ধরা পড়ে যাবে। চাচা, ওখানকার গার্ডরা আমাকে চেনেও না। আমি বছরের পর বছর এই শহরের গুলিতে ঘুরে বেড়াচ্ছি। আমি সেই রাস্তা দিয়ে ভেতরে যেতে পারি যেগুলোর ব্যাপারে কারো ধারণাও নেই। তোমার মনে হয় নিখিলের অফিসে প্রমাণ খোলা পড়ে থাকবে? অপর্ণা তীক্ষ্ণ গলায় বললেন। কবির চোখ উজ্জ্বল করে জবাব দিল, সেগুলো নিশ্চয়ই কোনো ফোল্ডার বা ড্রাইভে থাকবে। আমাদের কেবল একবার ভেতরে গিয়ে এটা দেখতে হবে যে নিখিল কি লুকিয়েছে। আদিত্য অপর্ণার দিকে তাকাল। আমাদের কাছে কি আর কোনো বিকল্প আছে? অপর্ণা লম্বা শ্বাস নিলেন এবং ধীরে বললেন, আমাদের এই সবকিছু খুব ভেবেচিন্তে করতে হবে। যদি একটাও ভুল হয়, তবে সব শেষ হয়ে যাবে। কবির হাসল। তাহলে কবে শুরু করি? আদিত্য অপর্ণার দিকে তাকাল। তুমি কি জানো আমাদের কি খুঁজতে হবে? নিখিলের কাছে একটা হিডেন অ্যাকাউন্ট ছিল, যা দিয়ে সে টাকার লেনদেন করত। যদি আমরা সেই অ্যাকাউন্ট পেয়ে যাই, তবে আমাদের এটাও জানা হয়ে যেতে পারে যে সে কার সাথে কাজ করছিল। আর সেই অ্যাকাউন্ট কোথায় পাওয়া যাবে? তার অফিসের সিস্টেমে, অপর্ণা বললেন। কিন্তু সেটা অ্যাক্সেস করা সহজ হবে না। নিখিল নিজের সিস্টেমে খুব কড়া সিকিউরিটি প্রোটোকল রাখে। সেই জন্যই আমাদের ভেতরে যেতে হবে, কবির বলল। আদিত্য গভীর শ্বাস নিল। এটা বিপজ্জনক, কিন্তু জরুরি। অপর্ণা বললেন, তাহলে এটাই ঠিক হলো। আদিত্য অবশেষে বলল, খেলা শুরু হয়ে গিয়েছে। তার আঙুলগুলো সিটে শক্ত হয়ে বসল এবং তার বুক দুরুদুরু করছিল। এটা তার শেষ সুযোগ ছিল এবং সে কোনো অবস্থাতেই এটা হারাতে চাইছিল না। সে কানে লাগানো ইয়ারপিস ঠিক করল এবং কবিরের কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করতে লাগল। ভেতরে কবির ধীরে ধীরে করিডোর দিয়ে যাচ্ছিল। সে দেয়ালের আড়ালে লুকিয়েছিল। প্রতি 2 কদম পরপর থেমে দেখে নিচ্ছিল যে কেউ আসছে কিনা। এই মুহূর্তে পুরো অফিস অন্ধকারে ডুবেছিল। শুধু কিছু কম্পিউটার স্ক্রিনের হালকা আলো জায়গায় জায়গায় ঝিলিক দিচ্ছিল। পৌঁছে গিয়েছি, সে ফিসফিস করে বলল। গাড়িতে বসে থাকা অপর্ণা এবং আদিত্য দুজনের শরীরেই উত্তেজনা বেড়ে গেল। সার্ভার রুমে ঢোকার রাস্তা ক্লিয়ার? আদিত্য জিজ্ঞেস করল। হ্যাঁ। কবির ধীরে দরজার লক স্পর্শ করল। শুধু এটা খুলতে হবে। অপর্ণা তখনই নিজের ল্যাপটপে কিছু কোড টাইপ করলেন। আমি সিকিউরিটি সিস্টেম বাইপাস করছি। আর হয়ে গিয়েছে। কবির দরলক ঘোরাল এবং দরজা ধীরে খুলে গেল। ভেতরে অন্ধকার ছিল, কিন্তু সে জানত তাকে কি করতে হবে। সে একটি ছোট টর্চ অন করল এবং সরাসরি সেই কম্পিউটারের দিকে এগিয়ে গেল যেখানে কোম্পানির ফিনান্সিয়াল ডেটা স্টোর করা ছিল। কবির দ্রুত একটি পেনড্রাইভ বের করল এবং সিস্টেমে লাগিয়ে দিল। স্ক্রিনে ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেল। কিন্তু তখনই, দাঁড়াও, তার কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল। গাড়িতে বসা আদিত্য সতর্ক হয়ে জিজ্ঞেস করল, কি হল? কবিরের শ্বাস হালকা দ্রুত হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখে ফেলেছে,
দুজন লোক আমার পেছনে আসছে। আদিত্যের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। তখনই ওখান থেকে বেরো, অপর্ণা প্রায় চিৎকার করে বললেন। কবির গভীর শ্বাস নিল। শান্ত থাকুন চাচা, আমি জানি আমি কি করছি। গাড়িতে বসা আদিত্য এবং অপর্ণা একে অপরের দিকে তাকাতে লাগলেন। অপর্ণা চিন্তিত হয়ে ল্যাপটপ স্ক্রিনে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলেন। ক্যামেরার সাথে তিনি দেখলেন দুজন সিকিউরিটি গার্ড দ্রুত সেই করিডোরের দিকে এগোচ্ছে যেখানে কবির ছিল। বাইরে বেরো এক্ষুনি, আদিত্য ঘাবড়ে গিয়ে বলল। কবির দ্রুত পেনড্রাইভ বের করে নিজের পকেটে ভরে নিল। কিন্তু বাইরে বেরোনোর জন্য কেবল একটাই রাস্তা ছিল, যেদিকে গার্ডরা আসছিল। এটা মজাদার হতে চলেছে, সে হালকা মুচকি হাসির সাথে নিজে নিজে বলল। গার্ডদের ভারী কণ্ঠস্বর কাছে আসছিল। কবির এদিক ওদিক দেখল এবং তারপর একটি দ্রুত সিদ্ধান্ত নিল। সে এক কোনায় রাখা ফায়ার অ্যালার্মের বোতাম চেপে দিল। সাথে সাথে পুরো অফিস রেড অ্যালার্টে চলে গেল। লাইটগুলো জ্বলতে শুরু করল। অ্যালার্মের আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। গার্ডরা হঠাৎ থেমে গেল। এটা কি ছিল? তাদের মধ্যে একজন বলল, হয়তো আগুন লেগেছে, চলো দেখি। অন্যজন চেঁচালো এবং দুজনেই দৌড়ে অ্যালার্মের অংশের দিকে এগিয়ে গেল। কবির মুচকি হেসে তাদের দিকে তাকালো। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছনের দরজার দিকে দৌড়ে গেল। কবির, তুমি কি ঠিক আছো? আদিত্যের কণ্ঠস্বর ইয়ারপিসে ফিসফিস করে আসছিল। এখনও না, তবে হতে চলেছি। সে দৌড়াতে লাগল এবং ঠিক যেমনই সিকিউরিটি গার্ডরা অন্যদিকে গেল, সে পেছনের গেট দিয়ে লাফ দিল। সে একটি সরু গলিতে ঝাঁপিয়ে পড়ল, যেখানে আগে থেকেই একটি বাইক দাঁড়িয়েছিল। কবির হ্যান্ডেল ধরল এবং এক ঝটকায় বাইক স্টার্ট করে দিল। গাড়িতে বসা আদিত্য এবং অপর্ণা একই সময় স্ক্রিনে দেখল যে কবির খুব দ্রুত রাস্তায় তাদের দিকে এগিয়ে আসছে। আদিত্য নিজের শ্বাস আটকে রাখল এবং তারপর পরের মুহূর্তেই, আমি বাইরে আছি, কবিরের কণ্ঠস্বর এলো। গাড়িতে বসা আদিত্য এবং অপর্ণা স্বস্তির শ্বাস নিলেন। আর চাচা, কবির হাসতে হাসতে বলল, আমার কাছে সব কিছু আছে। আদিত্যের মুখে প্রথমবারের মতো একটি হালকা মুচকি হাসি এলো। আমরা করে দেখিয়েছি, অপর্ণা ধীরে বললেন। না, আদিত্য গভীর শ্বাস নিতে নিতে বলল, এখন আসল খেলা শুরু হবে। এখন তাদের কাছে প্রমাণ ছিল। এখন তারা নিখিলকে মুখোশহীন করতে পারত। এখন তারা তার বিরুদ্ধে সেই কাজ করতে পারত যা সে কখনো ভাবতেও পারেনি। খেলা শেষ হয়নি, খেলা কেবল শুরু হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।